আলোচনা করছি, খুব বেশি আলোচনা করি নাই। আমরা ওইগুলা এখানে আমরা আবার আলোচনা করবো, সমস্যা হবে না। আমরা শুরু করতেছি। প্রথমেই আমাদের দেখবো আমরা যে কোনো একটা সেক্টরের প্রথম ফার্স্ট সেকশন থাকে শর্ট টাইটেল, অর্থাৎ ওই যে অ্যাক্টের টাইটেলের নাম দেওয়া থাকে। যেহেতু আমি এটা ডাউনলোড করছি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, কিন্তু এখানে বলা আছে দিস অ্যাক্ট মে বি কল্ড দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। তাহলে এটা কোথা থেকে আসছে? এটা আসছে যে আপনার ব্রিটিশ থেকে। ব্রিটিশ যখন আমাদের সাপোর্ট যখন ছিল তখনই এই একটা আসছে। সে একটাই যখন ইন্ডিয়ান যখন আলাদা হলো, সেপারেট হলো, তখন ইন্ডিয়ান কন্ট্রাক্ট নামে পরিচালিত হচ্ছে। তারপর আমাদের সেকেন্ড যে সেকশন থাকে সবসময় আমরা দেখবো, সেকেন্ড সেকশন সবসময় ইন্টারপ্রিটেশন থাকে আর ডেফিনেশন। আমরা যে যে কথাগুলো বলবো সেই ডেফিনেশন গুলা, ইন্টারপ্রিটেশন গুলা কি হবে, এই কথাগুলো এখানে বলা। আমরা এখানে দেখছি when one person signifies to another his willingness to do or abstain from doing anything with a view to obtaining the assent of that other to such act or abstain, he is said to make a proposal. আমরা দেখছি আগে আমরা যখন কন্ট্রাক্ট কি, আমরা কন্ট্রাক্টের ডেফিনিশন পড়লাম, তারপর আমরা এগ্রিমেন্ট পড়লাম, এগ্রিমেন্টের পরে আমরা দেখলাম অফার, অ্যাকসেপ্টেন্স। এখন অফার কি? অফার হচ্ছে কিভাবে হয়? অফার মানে একটা প্রপোজাল, একটা প্রপোজ তৈরি করা হয়, প্রপোজাল একটা প্রমিস দেওয়া হয়। যখন প্রপোজালটা অ্যাকসেপ্ট করে তখন প্রমিস বলে। আসলে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো ডেফিনিশন গুলো দেওয়া আছে। প্রপোজাল, প্রপোজাল when one person signifies to another his willingness to do what to abstain from doing anything with a view to obtaining the assent of that other to such act or abstain, he is said to make a proposal. প্রপোজালের সংজ্ঞাটা কি? একজন যদি অন্যজনকে কোনো তার ইচ্ছা প্রকাশ করে যে সে কোনো কিছু করবে অথবা থাকবে, এবং তার অবজেক্টিভ হচ্ছে উইথ এ ভিউ টু, তার ভিউটা হচ্ছে টু অবটেনিং দ্য অ্যাসেন্ট, আপনার কাছে একটা সম্মতি নেওয়া। একটা সম্মতি নেওয়ার উদ্দেশ্যে যদি করা হয় যে আপনি সম্মতি দিবেন যে আপনি এটা করবেন অথবা করবেন না, করার থেকে বিরত থাকবেন, তাহলে এই যে আপনার একজন পার্সন যখন তার অন্যকে এরকম করে যখন প্রেজেন্ট করে, দেন ইট কল দ্য আসসালামু আলাইকুম। ঠিক আছে, দেখি। হ্যালো, আপনি কথা শুনছে? স্যার খুব আস্তে শোনা যাচ্ছে। এখন ক্লিয়ার? স্যার ভয়েস স্লো স্যার। ভয়েস স্লো? ইয়েস স্যার। স্যার কথা বেজে বেজে আসছে। স্যার একটা এক্সটার্নাল সাউন্ড আসছে স্যার একটা। আসসালামু আলাইকুম অল। স্যার এটা কোথা থেকে দেখাচ্ছে? এটা আপনার আমাদের ড্রাইভে একটা ফাইল দেওয়া আছে, ইন্ডিয়ান অ্যাক্ট, গুগল ড্রাইভে। জি আমার কাছে আছে, হার্ড কপি আছে। দ্যাটস গ্রেট। আমাদের গুগল ড্রাইভে দুটোই আছে, পিডিএফ এবং ওয়ার্ড দুটোই আছে। আমাদের অনেক জ্বালাবে ভাই। আচ্ছা, আমাদের দেশে তো কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 নামে চলমান, ওই বইটাও আছে আমার কাছে। হ্যাঁ, তাহলে আমরা কেন ইন্ডিয়ানটা পড়ছি? আমি মানে একই তো আইন, এটা তো আবার নাম ইন্ডিয়ান দিয়ে করা। তাহলে স্যারের কাছ থেকে ক্লিয়ার করে নিতে হবে আর কি কনসেপ্টটা কেন। হ্যাঁ, এই জুমিস কি কথা কি শোনা যাচ্ছে? এখন কথা কেমন শোনা যাচ্ছে? সবাই শুনতেছেন? জি স্যার, এখন শোনা যাচ্ছে। স্যার আগের চেয়ে ভালো স্যার। ভালো না? দরজা সব দিয়ে রাখছি, কি আসলে নেটের সমস্যা কিনা? না না স্যার, আপনার মাইক্রোফোনটা সম্ভবত একটু কাছাকাছি হলে, মানে যেটা দিয়ে আমরা আপনার ভয়েস রিসিভ করছি সেই ডিভাইসটা আপনার মুখের কাছে গেলে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা যেটা বলতেছিলাম যে আসলে প্রপোজাল কি,
প্রপোজাল হচ্ছে when one person signifies to another his willingness to do or abstain from doing anything with a view to obtaining the assent of that or other to such act or abstain, he is said to be make a proposal. প্রপোজাল হচ্ছে একজন যদি কোনো ইচ্ছা প্রকাশ করে অন্যজনের কাছ থেকে সে কোনো কিছু করবে বা করবে না, এই মর্মে যদি তা অন্য আরেকজনের কাছ থেকে কোনো কিছু তার সম্মতি আদায় করার চেষ্টা করে, এই উদ্দেশ্যে যখন কোনো কিছু করা হয় তখনই তাকে বলা হয় প্রপোজাল। এখন কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ক্লিয়ার না? স্যার পিছনে একটা শো টাইপের একটা শব্দ আসতেই থাকে স্যার। কি আমি আপনাদেরকে অফ করে দিলেও আসে? না স্যার, আপনি আমাদের মাইক্রোফোন অফ সবাই অফ থাকলেও স্যার আপনার এখান থেকে মনে হচ্ছে যে কোনো মোটর চলতেছে স্যার, এবং একটা সাউন্ড আসতেছে। জি স্যার। স্যার হেডফোনটা একটু মানে পোর্টটা একটু ঘুরে ঘুরে দেখেন, তাহলে ঠিক হতে পারে। ঠিক আছে, এখন সাউন্ড আছে? জি স্যার এখনো আছে। স্যার আছে আছে এখনো। এখন কেমন? জি স্যার স্টিল না আছে। স্যার মাইক্রোফোনটা একবার খুলে, হেডফোনটা একবার খুলে আবার লাগান স্যার। আর এখন মনে নেই, এখন মনে নেই, সবাই দেখুন। এখন নেই স্যার। আছে আছে এখনো আছে। এখন অনেকটা এখন দেখেন কেমন শোনা যায়, এখন কি ওই সাউন্ড আছে কিনা? এখন কি ক্লিয়ার হয়েছে? স্যার আপনাকে আর কোনো মাইক্রোফোন থাকলে স্যার ওটা ট্রাই করতে পারেন, আসলে মনে হয় স্যার এখন ঠিক আছে, সমস্যা নেই আশা করা যায়। শব্দ হচ্ছে তাও ক্লিয়ার স্যার। আমি খুলে ফেলছে এজন্য ক্লিয়ার। আচ্ছা, পরীক্ষার সময় কি ইন্ডিয়ান আমরা এই কন্ট্যাক্টটা ফলো করব নাকি বাংলাদেশের যেটা আপডেট আছে সেটা ফলো করব? এই যে এই প্রশ্নগুলো ভাইয়া মানে স্যারকে গুলো আমরা তো আপনার মধ্যে শিখতেছি। হ্যাঁ, স্যারকে আমরা প্রশ্নগুলো মনে আমরা অ্যাকচুয়ালি আপনারা তো হচ্ছে কোচিং এর, আপনারা প্রশ্ন করতে পারেন, আমি নো প্রবলেম ভাই। এটা আপনি সেম রাইট ভাই, আপনার আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, এখন কেমন শোনা যাচ্ছে? জি শোনা যায়। আওয়াজ আছে এখনো সাউন্ড? না স্যার সমস্যা নেই স্যার, ক্লিয়ার এখন। স্যার এখন ক্লিয়ার শোনা যায়, শোনা যায়। থ্যাংক ইউ। আপনি প্রশ্ন থাকলে করতে পারেন। তাহলে আমরা বলেন, হ্যাঁ কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার আমরা বাংলাদেশি কন্ট্রাক্ট অ্যাক্ট থাকতে আমরা ইন্ডিয়াটা পড়তেছি কেন স্যার? ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট না, বাংলাদেশি কন্ট্রাক্ট অ্যাক্ট। ঠিক আছে জি স্যার, বাংলাদেশে তো অনেক আপডেট আছে স্যার, মেবি আমরা কি আপডেটটা নেব না আপনার যেটা দিচ্ছেন? অবশ্যই আপডেট নেবেন, এটার সাথে এটা তো মূল অ্যাক্ট। মূল অ্যাক্টের পরে যে যে আপডেট দেওয়া হবে সেগুলো তো অ্যামেন্ডমেন্ট আকারে আসবে, সেই অ্যামেন্ডমেন্ট গুলো তো অবশ্যই নেবেন। জি ঠিক আছে, থ্যাংক ইউ। আর কার কোনো কোশ্চেন আছে? আমরা প্রপোজাল সম্পর্কে কি বলছিলাম? প্রপোজাল কি? আপনারা আরেকজনের কেউ বলতেছিলেন যে আপনাদের এই যে কোচিং এ যারা আছেন তাদের রাইট, যারা করসপন্ডেন্স আছেন তাদের রাইট। আসলে এরকম টিচারের কাছে কোনো কিছুই না। আপনি কি রেগুলার স্টুডেন্ট না আপনি কি কোচিং এ না কি, আসলে এটা আমার কাছে বড় মুখ্য বিষয় না। আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে আপনাদেরকে যদি আমি কিছু ডেলিভারি করতে পারি, হ্যাঁ, এবং এই দিয়ে যদি আপনার কোনো উপকার আসে বা কারোর যদি কোনো উপকার আসে, দিস ইজ উইল বি বেনিফিটেড ফর মি। এটাই আমার চাওয়া এবং এটাই পাওয়া। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা নিয়ে আপনাদের কোশ্চেন এবং কোনো হেজিটেট করার কোনো কারণই নেই। শুধু ক্লাসের বাইরেও যদি আপনার কোনো প্রয়োজন হয়, যে কোনো সময় আপনি আমাকে যে কোনো কিছুতেই আপনাকে নক করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আমরা কোনো কিছুরই ঊর্ধ্বে নয়। আপনিও মানে সার্ভিস করেন অথবা আমিও সার্ভিস করি, বিভিন্ন ব্যস্ত থাকি। হ্যাঁ, আমিও মানে আপনার টিচার হিসাবে, কিন্তু আমি প্রফেশনাল টিচার না। আসলে প্রফেশনাল টিচার যারা, তারা তো ইউনিভার্সিটি টিচার হতে পারে বা বিভিন্ন ক্ষেত্রে, হ্যাঁ, কিন্তু এজ এ প্রফেশনাল ইনস্টিটিউটের মেম্বার হিসেবে, প্রফেশনাল
নিয়ম ধরে রাখার জন্য যতটুকু দরকার আলহামদুলিল্লাহ হয়তো আমি ততটুকু চেষ্টা করি, এর বাইরে তা করা মানে আমি হয়তো সম্পূর্ণরূপে ডেলিভারি দিতে পারি বা আমাদের সম্ভব পারতেছি আমি সেটা বলবো না কখনোই। আর টিচারদের ক্ষেত্রে হাই স্টাডির ক্ষেত্রে যেটা হয় সেক্ষেত্রে তাদের রিসার্চের করতে হয়। আমরা আসলে সেই রকম সময় আমাদের নাই। আমরা যেটা পারি যে আমার বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গুলা এখানে শেয়ার করতে পারি, এবং আইসিএমইউ টিচার গুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলো নিয়ে আপনার দেওয়া হয় যেন এগুলো বাস্তবে যেন কাজে লাগে। আপনার প্রফেশনাল আপনি যে ইউনিভার্সিটি ডিগ্রি নিলেন সেই ডিগ্রি নিয়ে এক জিনিস আর এটা আরেক জিনিস, এটা আপনার বাস্তবে আপনি কাজ করবেন। এই জন্য আসলে আমাদেরকে সিলেক্ট করা হয়। আমাদেরকে তো আমাদের অনেক মেম্বার আছেন যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রফেসর আছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন, হ্যাঁ অ্যাসোসিয়েট প্রফেসর আছেন, অনেক আছেন। তাদেরকে না দিয়ে আমাদেরকে দেওয়া হয় কেন? কারণ হচ্ছে তারা শুধু ওই আপনার এই শিক্ষা লাইনটাই জানে, ওই আপনার ওয়ে থেকে জানবে, কিন্তু তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তাদের নাই। সো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইনক্লুডিং থিওরিক্যাল more for professional students or professional member. ওকে, থ্যাংক ইউ। আমরা প্রপোজাল সম্পর্কে কি বলছিলাম একদিন বলেন তো? এখন আমরা প্রপোজাল সম্পর্কে বলছি, এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা একটু বুঝি, আমি সামনে আগাই। What do you mean by proposal? আমরা আমি আবারও বলতেছি, প্রপোজাল থেকে শুরু করতেছি। When one person signifies to another his willingness to do or abstain from doing anything with a view to obtaining, তার উদ্দেশ্য থাকতে হবে যে অন্যের কাছ থেকে আমি কিছু কি করবো, সম্মতি নিব, কিসের জন্য আমি কিছু করব অথবা করা থেকে বিরত থাকবো, অথবা অন্য এই ব্যাপারে যে আমি করবো এবং করা থেকে বিরত থাকবো সেই ব্যাপারে তার কাছ থেকে সম্মতি নেওয়াটাকেই বলা হচ্ছে প্রপোজাল। আর এই প্রপোজালটা যখন অ্যাকসেপ্ট করে নেয়, যার কাছে সম্মতি চাচ্ছি সে যখন সম্মতি দিয়ে দেয়, সে যখন অ্যাকসেপ্টেড করে দেয়, তখন একটু বলা হয় প্রমিস। When the person to whom the proposal is made signifies his assent thereto, the proposal is said to be accepted. A proposal, when accepted, becomes a promise. Yeah. The person making the proposal is called the promisor. The person making the proposal is called the promisor. The person accepting the proposal is called the promisee. Promisor, promisee. যিনি প্রপোজ করেন তাকে বলা হচ্ছে প্রমিজর, আর যিনি এটা অ্যাকসেপ্ট করে নেন প্রপোজালটা যখন প্রমিস হয়, সে যিনি অ্যাকসেপ্ট করেন then every set of promises forming the promise টা কখন agreement. Without consideration a promise is not agreement. Agreement হতে হলে forming the consideration for each other, প্রতিজনের প্রতি প্রতিজনের কি থাকতে হবে, কনসিডারেশন লাগবে। দেন বলা হচ্ছে an agreement not enforceable by law is said to be void. যদি কোনো এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল না হয় তখন একে বলা হবে void contract. An agreement enforceable by law is a contract. An agreement which is enforceable by law at the option of one or more of the parties thereto, but not at the option of the other or others, is a voidable contract. The contract which ceases to be enforceable by law becomes void when it ceases to be enforceable. এই হলো মোটামুটি আমাদের ইন্টারপ্রিটেশন বলি আর ডেফিনিশন বলি আমরা যে কথাগুলো বলবো এই অ্যাক্টে। আমরা একটা বলবো প্রপোজাল, একটা বলবো আমরা প্রমিস, এই একটা বলবো আমরা প্রমিসি, একটা আমরা বলবো প্রমিজর, হ্যাঁ এখানে আমরা বলবো এগ্রিমেন্ট, এখানে বলবো আমরা ভয়েড, এখানে বলবো কন্ট্রাক্ট, ভয়েডেবল কন্ট্রাক্ট। হ্যাঁ এই যে ডেফিনিশন গুলা, এই কথাগুলার অর্থটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। তাহলে আমরা এই জিনিসগুলা এখানে যে ইন্টারপ্রিটেশন গুলো এগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করবেন। আপনি পরীক্ষায় ডেফিনিশন লিখবেন, প্রমিস ডেফিনিশন, পরীক্ষা লিখবেন এগ্রিমেন্টের ডেফিনিশন, ভয়েড কন্ট্রাক্ট, ভ্যালিড কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের ডেফিনিশন। আপনি অনেক কিছু লিখলেন কিন্তু আপনি এই একটা লাইন লিখতে পারলেন না, তখন কিন্তু আপনার নাম্বার অটোমেটিক্যালি কমে যাবে। এন এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ দ্য কন্ট্রাক্ট, এই কথাটা আপনি লিখতেই হবে।
ভয়েড কন্ট্রাক্ট কি? an agreement not enforceable by law is said to be void. হ্যাঁ, তারপর ভয়েডেবল কন্ট্রাক্ট কি? a contract an agreement which is enforceable by law at the option of one or more of the other parties thereto but not at the options of the other or other is a voidable contract. তাহলে আপনারা এই ডেফিনিশনগুলো অবশ্যই ক্লিয়ারলি জানবেন, বুঝবেন এবং সেটা পরীক্ষা লিখতে হবে। ক্লিয়ার? আপনারা কি এই ডেফিনিশনগুলো পারবেন? প্রপোজাল কি এখন বলেন? কোনো কাজের জন্য বলেন, আপনার বাসায় বলেন, এখন না বলতে পারলো কারণ তারপর বলার কথা, কারণ হচ্ছে আমরা এগুলো অলরেডি 3টা ক্লাস করে ফেলছি। বলেন। When one person significance to another his willingness to do or to be abstain from doing anything with a view to obtain the absent from other to such act or abstinence, he is said to make a proposal. থ্যাংক ইউ। তাহলে আরেকদিন বলেন তো, এখানে লাইনের বাইরে গিয়ে বলেন প্রপোজাল বলতে কি বুঝছেন আপনি নিজের ভাষায় বলেন। কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির কাছে কোনো কিছু করা বা না করার যে প্রস্তাব, এটাই হচ্ছে প্রপোজাল। সেটার উদ্দেশ্য হইতে হবে কোনো সম্মতি নেওয়ার উদ্দেশ্যে, সেটা হতে হবে কি সম্মতির জন্য। এখন বলেন প্রমিস বলতে কি বুঝি আমরা? When the person to whom to proposal is made signifies his assent thereto, the proposal is said to be accepted. A proposal when accepted becomes a promise. যখন কোনো প্রস্তাব দেওয়া হয় আর প্রস্তাবটা যখন গ্রহণ করা হয় তখনই সেটা প্রমিসে পরিণত হয়। এর আগে কিন্তু এখানে আরেকটা ডেফিনিশন এসে গেছে আপনার। অ্যাকসেপ্টেন্স বলতে কি বুঝি? অ্যাকসেপ্টেন্স বলতে কি বুঝি? একটা হচ্ছে আমরা অফার, প্রপোজাল বলছি। প্রপোজালের পরে অ্যাকসেপ্টেন্স বলতে আমরা কি বুঝছি? এটা কিন্তু প্রথম পার্টটা ডেফিনিশন এখানে বি নাম্বার। when the person to whom the proposal is made signifies his assent thereto, যখন কোনো পারসন একটা প্রপোজালের এগেইনস্টে যখন সেই সম্মতি দিয়ে দিবে, the proposal is said to be accepted, তাহলে এটাকে বলা হবে অ্যাকসেপ্টেন্স। দেন যখন a proposal becomes when accepted, তখন এটা কি হয়ে যায়? এটা একটা প্রমিস হয়ে যায়। প্রমিস হয়ে যায়। ক্লিয়ার? আরেকজন বলেন যে আমরা কি বলছি? তখন বলছি এগ্রিমেন্ট কাকে বলে? এগ্রিমেন্ট আরেকটা এর উপর আছে প্রমিজর এবং প্রমিজি। প্রমিজর এবং প্রমিজি এটা কারা বলেন? আমি যদি আমি প্রস্তাব করব যেটা, সেটা হচ্ছে প্রমিজর, আর যিনি আমার প্রস্তাবটা গ্রহণ করবেন সেটা হচ্ছে প্রমিজি। প্রমিজি, হ্যাঁ। যে প্রপোজাল দেয় সে প্রমিজর। হ্যাঁ, যিনি প্রপোজাল দেন তিনি হচ্ছেন প্রমিজর। প্রমিজর। আর যিনি অফার করেন তিনি হচ্ছেন প্রমিজর। যিনি অ্যাকসেপ্ট করেন উনি হলেন প্রমিজি। প্রমিজি, জি স্যার। হ্যাঁ, তারপর বলেন এগ্রিমেন্টের ডেফিনিশনটা কি? Every promise and every set of promise forming the consideration for each other is an agreement. তাহলে আরেকজন বলেন কি বুঝছি আমরা এগ্রিমেন্ট বলতে? Sir, agreement is there are two parties in the agreement. One party will present an offer which is accepted by the other party. হলে হবে না, অ্যাকসেপ্টেড যখন হবে তখন এটা প্রমিস হয়। স্যার অফার প্লাস অ্যাকসেপ্টেন্স প্লাস কনসিডারেশন। আচ্ছা, আমরা অফারটা যখন অ্যাকসেপ্টেন্স করে একটু আগে আমরা পড়ছি তখন এটাকে বলা হচ্ছে প্রমিস। আর এই প্রমিসটা যখন এখানে কনসিডারেশন থাকবে প্রতিজনেরই যখন কনসিডারেশনের মাধ্যমে প্রমিসটা হবে তখন একে বলা হবে এগ্রিমেন্ট। স্যার মাগরিবের আজান হয়ে গেছে কোন এগ্রিমেন্ট আপনার এনফোর্সেবল বাই লতে তখন সেটাই ভয়েড হবে। আমরা যেটা শুরু করছি, আমরা প্রথম থেকে শুরু করছি সেটা হচ্ছে প্রথম হলো অফার, পরে অ্যাকসেপ্টেন্স, হ্যাঁ, তার পরবর্তীতে আমরা গেলাম
প্রমিস প্রমিসের পর আসবে এগ্রিমেন্ট, এগ্রিমেন্টের পরে আসছে সেই এগ্রিমেন্টটা কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট কাকে বলে? আরেকজন বলেন, অন্য একজন বলেন। হ্যাঁ, এনফোর্সেবল বাই enforceable by law. law is a contract. আর এই কন্ট্রাক্টটা যখন এনফোর্সেবল বাই ল হবে না, দেন ইটস কল্ড এ ভয়েড কন্ট্রাক্ট। আর যেটা এনফোর্সেবল হয় সেটাকে বলা হচ্ছে ভ্যালিড কন্ট্রাক্ট। ভ্যালিড কন্ট্রাক্ট বলা হয় এখানে দরকার নাই, অথবা যদি আপনাকে ডেফিনিশন আছে ভ্যালিড কন্ট্রাক্ট তখন আপনি বলবেন এন কন্ট্রাক্ট এন এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ভ্যালিড কন্ট্রাক্ট। ক্লিয়ার? যখন তুমি নট এনফোর্সেবল বাই ল ইজ সেড টু বি ভয়েড কন্ট্রাক্ট। আর তারপর বলছি আমরা ভয়েডেবল কন্ট্রাক্টটা কি, এটা ডেফিনিশনটা একটু ক্লিয়ার করেন, এটা অনেকেই এটা ভুল করেন। ভয়েডেবল কন্ট্রাক্ট স্যার, ভয়েডেবল কন্ট্রাক্ট হচ্ছে যখন এক পক্ষের কন্ট্রাক্টের এগেইনস্টে তো বিভিন্ন শর্ত করে ভঙ্গ করতে পারে, এক পক্ষের এই ক্ষমতাটা থাকে কিন্তু অন্য পক্ষের এটার ক্ষমতা থাকে না, তখন তাকে আমরা ভয়েডেবল কন্ট্রাক্ট বলি। আরেকজন বলেন, একজন কি বলছেন? স্যার আমারটা কি হইছে নাকি বুঝলেন? আরেকটু ক্লিয়ার করতে হবে, আপনি বলতে ঠিক আছে, আমি একটু পরে ক্লিয়ার করছি। আরেকজন বলেন ভয়েডেবল কন্ট্রাক্ট কি? স্যার যে এগ্রিমেন্টটা যেটা ল দিয়ে এনফোর্স, বাট কেউ কেউ এটা ভাঙতে পারবে আবার কেউ কেউ ভাঙতে পারবে না, এরকম দুইটা পার্টি থাকে, তখন হচ্ছে এটা ভয়েডেবল কন্ট্রাক্ট। এটা হচ্ছে আসলে ব্যক্তিগত উদাহরণ হচ্ছে এটাই স্যার শোনা যাচ্ছে না। আমরা পরবর্তীতে আরো আমরা ওই একটা আমরা যাব ওখানে বলবো, এখানে আমরা শুধু ডেফিনিশনটা দেখলাম। হ্যাঁ, আমরা গত ক্লাসে যারা ছিলেন তারা তো শেয়ার করার কথা, গত ক্লাসে নিচে আলোচনা করতে ভয়েডেবল কন্ট্রাক্ট। স্যার স্যার এই ক্ষেত্রে কি এই যে আপনার কথা অনুযায়ী স্যার যে প্রমিস অ্যাকচুয়ালি হ্যাঁ সেই তো কোয়াশনের শিকার হতে পারে সম্ভবত। যেই হোক যে দুই পার্টির ভিতরে যিনি আপনার সিকোয়েন্সের দেয় নাই, হ্যাঁ আপনি দূর করে বলা হয়েছে যে আপনি আমাকে অফার করেন, তখন তারপরে আমি বলছি যে না আমাকে কোয়েশ্চন করা হয়েছে, আমি এটা মানি না। যে কোনো কন্ট্রাক্ট, যে কোনো ভয়েড কন্ট্রাক্টে তো হ্যাঁ যে কন্ট্রাক্টে এরকম কোনো অপশন যদি সে যদি যেমন যে কোনো কন্ট্রাক্টটা সাধারণত হয় না, যদি এরকম করে থাকে যে কন্ট্রাক্টটা, সেই কন্ট্রাক্টেই হবে ভয়েডেবল কন্ট্রাক্ট। ঠিক আছে, যখন সে এটাকে ফ্লাশ করে দিবে, যখন সে এটাকে বলে দিবে যে আমার এই সমস্যা হচ্ছে, তখন এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে। মানে স্যার কন্ট্রাক্টের শেষে যদি একটা পক্ষ এভাবে বলে দেয় তখন সেটা আসলে ভয়েডেবল হয়ে যাচ্ছে। ভয়েডেবল হয়ে এটা প্রমাণ করতে হবে না, প্রমাণ করা লাগবে না। যখন প্রমাণ করে তখন এটা ভয়েড কন্ট্রাক্ট হয়ে যায়, প্রমাণ করার পরে। আর একটা কোশ্চেন ছিল স্যার, ভয়েডেবল কন্ট্রাক্ট। হ্যাঁ বলেন স্যার, ম্যারেজ এটা তো একটা টাইপের কন্ট্রাক্ট, এটা কি ম্যারেজের ক্ষেত্রে প্রযোজ্য? ম্যারেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে কেন? না মানে 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 এটা কি এই ধরনের কন্ট্রাক্টের ক্ষেত্রে লটা প্রযোজ্য স্যার? শুধু ম্যারেজ না, যে কোনো কন্ট্রাক্টের ক্ষেত্রে সেম কথা। কন্ট্রাক্ট তো ইন জেনারেল কথা, এখানে যে এনি ওয়ান আপনি যেখানে আপনি ইউজ করেন না কেন, কন্ট্রাক্টে যদি এরকম হয় যে কোনো আপনার প্রেসার ক্রিয়েট করা হয়েছে, ফ্রি কনসেপ্টে নেওয়া হয় নাই, তখন যদি আপনি ফ্রি কনসেপ্ট ছাড়াই ম্যারেজের যে বলছেন যে আমি বিয়ে করার পরে যে আমি যদি বলি যে না যে বিয়ে হয়ে গেছে তাহলে ঠিক আছে মেনে নিলাম, তখন কিন্তু আপনি একটা ভ্যালিড কন্ট্রাক্ট দিয়ে গেল। আর যখন বলা হবে যে না আমাকে তো এই প্রেসার ক্রিয়েট করে আপনাকে সাইন নেওয়া হয়েছে, আমি এটা মানি না, রাজি না, তখন দিস টাইপস অফ কন্ট্রাক্ট ইজ কল্ড ভয়েডেবল কন্ট্রাক্ট। ধন্যবাদ স্যার। আমরা সামনের দিকে আগাই। আমরা বলছি যে কমিউনিকেশন হয় কমপ্লিট। একটা কমিউনিকেশন কখন কমপ্লিট হয়? ঠিক আছে, যখন আমি অফার করলাম, আমি প্রপোজ করলাম, সেই প্রপোজালটা যদি আপনি সেটাকে কনসেন্ট করেন, আর সেই কনসেন্টটা যদি যিনি প্রপোজ করলেন তার নলেজে আসে, এটা জানে, হ্যাঁ তার নলেজে আসে, তখনই এটাকে বলা হবে কমিউনিকেশন কমপ্লিট। টু ওয়ে কমিউনিকেশন। আমি আপনাকে বলছি, এখন আপনি এটা শুনছেন, আপনি যে শুনছেন এটা আমি কিভাবে বলি যে আমি আপনি আনমিউট করে দিলাম, মিউট করে দেয়, আমি অনেক কথা বলে যাচ্ছি, আমি তো আপনি কি শুনছেন কি শুনছেন না আমি জানি না। আমি যখন জানবো যে যার বরাবর আপনি করতেছেন
সেই বরাবর যে আমরা কোনটাও গ্যারান্টি ক্ষেত্রে কে আপনার শিল্পী হবে, প্রিন্সিপাল লেটরকে, ক্রেডিটরকে, কথাগুলো এখানে বলা আছে। কন্টিনিউ গ্যারান্টি, এরকম গ্যারান্টি আবার দুই প্রকার আছে, একটা পারফরমেন্স গ্যারান্টি, স্পেসিফিক গ্যারান্টি, একটা পয়েন্টের জন্য, শুধু এটার জন্য আপনি গ্যারান্টি দেওয়া। আর একটা আছে কন্টিনিউ গ্যারান্টি, আপনি গ্যারান্টি যা দিবে হচ্ছে আপনার এই পিরিয়ড পর্যন্ত আপনার যে কোনো ক্ষেত্রে এত লিমিট পর্যন্ত দিয়ে দেবো আপনার গ্যারান্টি, কন্টিনিউ গ্যারান্টি। বেলমেন্ট, বেইলর, বেইলি। বেলমেন্ট কি? বেলমেন্ট হচ্ছে আপনার রুটস অফ ডেলিভারি ক্ষেত্রে, রুটস অফ ডেলিভারি ক্ষেত্রে হচ্ছে যিনি আপনাকে এই গুডসটা ডেলিভারি দিয়ে। বেলমেন্ট ইজ দ্য ডেলিভারি অফ গুডস বাই ওয়ান পারসন টু অ্যানাদার ফর সাম পারপাস upon a contract that they shall, when the purpose is accomplished, be returned or otherwise disposed of according to the discretion of the person delivering them. The person delivering the goods is called a bailor. যেই লোকটা সেটা গুডসটা ডেলিভারি দেয় তাকে বলা হচ্ছে বেইলর। আর দ্য পারসন টু হুম দে আর ডেলিভার্ড ইজ কল্ড দ্য বেইলি, যাকে গুডসটা দেওয়া হয় তাকে বলা হচ্ছে বেইলি। ঠিক আছে, তাহলে বেইলমেন্ট হচ্ছে একটা ডেলিভারি গুডস দেওয়া, মানে একটা গুডস ডেলিভারি করে দেওয়া একজন লোক থেকে নিয়ে অন্যজন লোকের কাছে আপনার জন্য একটা, যে তার যে পারপাসে, যার কাছে যেটা কন্ট্রাক্টের পারপাসে আপনি দিচ্ছেন, when the purpose is accomplished, the return or otherwise disposed of according to the directions of the person delivering them. তাকে ডেলিভারি তার ডিরেকশন অনুযায়ী সেটা অনেক সময় গুডসটা ডেলিভারি নিয়ে রিটার্ন করে দেওয়া হয়, অথবা সেটা আপনার বাতিল করে দেওয়া হয়। এই যে এটা যে পন্থাটা সেটা হচ্ছে বেলমেন্ট। যে এজেন্সি, এটাও একটা কন্ট্রাক্ট, এজেন্সি কন্ট্রাক্ট। এজেন্ট কাকে বলে, প্রিন্সিপাল কাকে বলে? একজনের পক্ষে একজন যখন যিনি কাজ করেন, হ্যাঁ, যার পক্ষে কাজ করেন, হ্যাঁ, তাকে বলা হবে প্রিন্সিপাল, যিনি কাজ করেন তাকে বলা হচ্ছে এজেন্ট। কনসিডারেশন নো কনসিডারেশন ইজ নেসেসারি টু ক্রিয়েট এজেন্সি। এজেন্সি ফাংশনের ক্ষেত্রে কোনো কনসিডারেশন লাগে না, এটা বলা হচ্ছে। সাব এজেন্ট কাকে বলে? এজেন্টের যদি আরেকটু এজেন্ট নিয়োগ করে তখন তাকে বলা হচ্ছে সাব এজেন্ট। Compensation এজেন্টের ক্ষেত্রে আপনার প্রিন্সিপাল ডেটরের কম্পেনসেশন টু এজেন্ট ফর ইনজুরি কজড বাই প্রিন্সিপাল নেগলেক্ট, এটা আপনার ইপি, এগুলা মানে আমার যে মার্কগুলো আছে আপনার এগুলো অ্যাটলিস্ট দেখার চেষ্টা করবেন। এই অবস্থা মোটামুটি আসলে পড়া সম্ভব না আমার, আপনাদের কাছে আমি পড়বো সেই সময়টা পাচ্ছি না, নেটওয়ার্কের প্রবলেম। মানে অনলাইন ভার্সনে যে সুবিধা আছে আবার কিছু অসুবিধা আছে, আমাকে একবার ডেট করে দিবে, অটোমেটিক্যালি নেটওয়ার্কের দুর্বল হয়ে গেছে। যেমন সারা বাংলাদেশেই সমস্যা হচ্ছে, প্রায় এরকম ফাইবার অপটিক থাকা পড়তে অবস্থা। এখন আপনারা কয়েকজন মানে বাসায় দেখছেন এই ইয়েটা স্যার দেখছি, অ্যাপারেন্টলি দেখেছি স্যার, আসলে মুখস্থটা আসলে ওভাবে থাকে না স্যার, ট্রাই করছি। এই শীটটাকে মানে আমার যে মার্কটা করা এরকম এইটা কি আপনাদের আরেকটা আছে স্যার? এটা কি আমাদের মেইলে যেটা দেওয়া আছে সেটা কি মার্ক করাটা? মেইলেরটা না, মেইলে না, আপনাদের না স্যার, মেইলেরটা না, তাহলে এটা নাই, তাহলে এটা নাই স্যার। গ্রুপে আছে, গ্রুপে আপনাদের যে গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ বা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে করছেন, ওখানে দেওয়া আছে সবগুলা। স্যার এই শীটটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছে একজন, আপনারা আছে কিন্তু কালার করাটা নেই। কালার করাটা দিয়ে দিয়েছে একজন। আমি করে নিয়েছি স্যার, আমি মার্ক করে নিয়েছি। একটু কাইন্ডলি আবার একটু যদি নিউলি পোস্ট দেওয়া যায় তাহলে ভালো হয়, যার কাছে আছে আর কি। ওকে, যার কাছে আছে একটু দিয়ে দিন তাহলে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে ভালো হয় আপু, যদি থাকে আপনার কাছে।
তাহলে আমরা এই আজকের যে কন্ট্রাক্ট অ্যাক্ট থেকে আমরা কি বুঝলাম, যে আমরা যে শীটগুলো পড়াচ্ছি সেগুলোই ভালো করে পড়তে হবে, এবং সেই শীটগুলা যে আপনার যদি কোনো সমস্যা ক্রিয়েট হয় মনে করেন যে এটা কি আপনার বুঝতে সমস্যা হচ্ছে, তখন আপনারা এই অ্যাক্ট থেকে দেখে নিতে পারেন, অথবা সরাসরি অ্যাক্টও পড়তে পারেন। অনেক ক্ষেত্রে অ্যাক্ট পড়তে গেলে হয়তো আপনার কাছে মনে হবে অনেক বড় অনেক ঝামেলা, সেই জন্য আসলে ঠিক করার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। যে আমি নিজ থেকে করছি, আমি নিজের বাসায় লিখছি সেটা না, আমি কিন্তু এখান থেকেই কপি পেস্ট করছি। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আর এই যে আমরা যে অনেকগুলো অ্যাক্ট করলাম, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের গ্যাজেট পড়লাম, তারপরে যে একটা পড়লাম আইফ্যাক্ট কোড অফ এথিক্স, আইফ্যাক্ট কোড অফ এথিক্স সব কিনছিলাম, কিন্তু এগুলাও কি কেনা লাগবে বই? বই কিনবে কেন? আমি তো একটা বই কেনার কথা বলি নাই। এটা কি স্যার হুবহু মুখস্থ করা লাগবে না স্যার? আপনার শীট থেকে পড়লাম আর এখান থেকে যেটা না বুঝে সেটা দেখলাম, এভাবে হবে? এটাই তো, এটা তো আপনি দেখছেন, আপনি এখান থেকে দেখলেন, ওখান থেকে তো আপনি সব কপি আপনি পাবেন, সমস্যা কি? আপনি তো আলাদা বই আলাদা কেনার তো দরকার নেই। আর যদি আপনার কাছে রাখেন তাহলে তো কিনলে ভালো, সমস্যা কি? আপনার একটা পার্মানেন্ট জিনিসপত্র কিনে তো আসলে লেখাপড়ার জিনিস কিনে বই কিনে কেউ দেলিয়া হয় না, যে পরবর্তীতে যে কথা ছিল সেটাই আর কি, যে আপনি যেগুলো কিনলে সমস্যা নেই, আপনার কাছে থাকলো সবসময় কাজে লাগবে এগুলো। ঠিক আছে, আলটিমেটলি এটা এগুলো কাজে লাগবে, সেটা হলো কথা। বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা ওই কোশ্চেন ধরে আমরা আগাই, ভিতর দিকে ঢুকি, সমস্যা নেই। স্যার আমরা কনসিডারেশন পয়েন্টটা নিয়ে একটু কথা বলতে পারি স্যার? কি বলেন, কি কনসিডারেশন আমরা কি দরকার? কনসিডারেশনটা মানে হোয়াট ইজ আসল কনসিডারেশন? কনসিডারেশন স্যার যে জিনিসটা এমন দেখছি আর কি, যেটা আমি একটা পয়েন্ট পড়ি, ধরুন আমি একটা কলম কেনা বেচা করলাম আর কি, ধরুন আমি একটা কলম কিনলাম দোকান থেকে 5 টাকা দিয়ে, এক্ষেত্রে কনসিডারেশন হচ্ছে আমার কাছে কনসিডারেশন হচ্ছে কলমটা, আর দোকানদারের কাছে কনসিডারেশন হচ্ছে 5 টাকা। ব্যাপারটা কি এমন? মানে বিনিময়টা আর কি, মানে মাস্ট একটা বিনিময় থাকতে হবে দুই পক্ষের জন্য। বিনিময় যেটা আপনি একজন আরেকজনকে দিয়ে দেওয়া হয় সেটাই কনসিডারেশন। আপনি কাজ করলেন, আপনি আমাদের পরিশ্রম করলেন, আপনি একটা কনসালটেন্ট করলেন, আপনি একটা কাজ পেপার তৈরি করে দিলেন, এটা জিনিসটা আপনাকে যে সম্মানিত দেওয়া হবে সেটা হচ্ছে কনসিডারেশন। আপনার পক্ষে কনসিডারেশন হচ্ছে আপনি কাজটা করে দিলেন, উনি আপনাকে যে সম্মানিটা দিচ্ছে সেটা হচ্ছে কনসিডারেশন। বুঝছি স্যার। এক্ষেত্রে যদি বিনা পয়সা হয়ে যায়, ধরেন আমাকে কেউ একটা কলম দিয়ে দিল, সেটা কিন্তু কনসিডারেশন নাই, তার মানে সেটা এগ্রিমেন্ট না, সে আমাকে দিবে বলছে। এগ্রিমেন্ট না, কন্ট্রাক্ট না, আপনাকে বলা হচ্ছে আমি আপনাকে সেক্ষেত্রে কি আমরা বলতে পারি অবশ্যই মানে একটা স্বার্থ থাকতে হবে আমাদের? হ্যাঁ হ্যাঁ, মানে দুজনেরই কিছু পক্ষে থাকতে হবে আর কি, দুই পক্ষে। বলা হচ্ছে নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, কোনো কনসিডারেশন ছাড়া কোনো কন্ট্রাক্ট হয় না, এগ্রিমেন্টও হয় না স্যার। এগ্রিমেন্ট হয় না। এগ্রিমেন্ট না হলেই তার পরবর্তীতে যখন এটা এনফোর্সেবল না হয়, যে কনসিডারেশন, তখনই তো এটা কন্ট্রাক্ট। এগ্রিমেন্ট না হলে তো কন্ট্রাক্টের প্রশ্ন আসে না। তারপর হলো যে আপনার হচ্ছে এক্সেপশনাল কিছু আছে যেখানে আপনার কনসিডারেশন ছাড়া হবে, সেটা আমরা আলোচনা করছি। এই পয়েন্টটা বলেন, এক্সেপশন গুলো কি কি বলছিলাম স্যার? এখানে এই যে আপনি যে শীটটা দিবেন এটা স্যার, এই যে মিস প্রেজেন্টেশন, না না শীটটা না, এক্সেপশন অফ স্যার ওই যে লাভ এন্ড এফেকশন ভলান্টারি কম্পেনসেশন, কিন্তু লাভ এন্ড এফেকশনটা রিটেন হতে হবে, রিটেন এন্ড রেজিস্টার্ড, রেজিস্টার হতে হবে। রিটেন যদি না হয় তাহলে এটা কিন্তু আমার এগ্রিমেন্ট থাকবে না। জি স্যার। আর ভলান্টারি কম্পেনসেশনও হয়, মানে কি ভলান্টারি আপনি ডিক্লেয়ার করছেন, আপনি ডিক্লেয়ার করলেন যে আমার ব্যাকআপে যে পে দিবে তাকে এইটা এত টাকা আমি কি করব, পুরস্কৃত করব, ঠিক আছে? একজন এসে আপনার সাথে কোনো কন্ট্রাক্ট নাই, আপনি এগুলো জেনে শুনে না, সে এমনি সে ব্যাক পাইছে আইনে আপনারা দিতে আসছে, তাহলে সে যে ভলান্টারি আপনাকে সার্ভিস দিল সেটার বিনিময়ে সেটা আপনার, আপনি যে সেটা ঘোষণা দিচ্ছেন, অটোমেটিক্যালি সেখান থেকে আপনি কি হতে পারে, কন্ট্রাক্ট হতে পারে, নো কনসিডারেশন ছাড়া এটাকে কন্ট্রাক্ট হতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা বলছি যে যদি ডেট যেটা সেগুলো যদি আপনার ডিসচার্জ করে অথবা সেগুলো যদি কেউ যদি করে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনার উইথআউট কনসিডারেশন অথবা এর পক্ষে যখন হয় তখন কনসিডারেশন ছাড়াই কি করা হয়, এই কন্ট্রাক্ট হয়, এগ্রিমেন্ট হয়। স্যার এখানে ওই যে আপনি ইন্ডিয়ান একটা জিনিস দেখলাম, এজেন্টের মধ্যে লেখা নো কনসিডারেশন, এটাও তো একটা এক্সেপশন।
এই এজেন্টের কথাই বলছো, ওখানে এজেন্টের কথা লেখা আছে, ডেটের ক্ষেত্রে এজেন্টের কথা লেখা আছে, অন বিহাফ অফ এজেন্ট অর হিম, তার নিজের অথবা তার পক্ষে যে এজেন্ট কাজ করবে তার ব্যবহার যদি কোনো ক্রেডিট থাকে তাহলে সেটাও সে করতে পারবে উইথাউট কনসিডারেশন। আমরা আরেকটা কথা বলছি, তাহলে কনসিডারেশন নিয়ে তো ক্লিয়ার নাকি? জি স্যার। আচ্ছা, এত বড় ইয়া তো আপনারা যদি পড়ে আসেন এবং এইভাবে যদি আমাকে কোশ্চেন করেন তাহলে এটা আসলে আর ফ্রুটফুল হয় আর কি। আমি পড়ে যাব আসলে আপনারা দেখছেন না, আমাকে দেখতেছেন কি দেখেন নাই আমি বুঝতেছি না, আপনার কি মনোযোগ? স্যার এক্ষেত্রে স্যার আমরা ধরেন নেক্সট ক্লাসের জন্য এই লটা স্যার এটার জন্য আপনাকে একটু কষ্ট দেবো স্যার, আরেকটা ক্লাস বাড়াই নেন আর কি। তো সেক্ষেত্রে স্যার আমরা ধরেন নেক্সট ক্লাসের জন্য আমরা একটা মার্ক করে নিতে পারি যে এখন তো স্যার আপনি অ্যাপারেন্টলি আমাদেরকে সবগুলো ধারণা দিয়েছেন, আমরা একটা মার্ক করে নিতে পারি যে আরেকটা ক্লাস শুধু কোশ্চেন বেসিস করতে পারি স্যার। হ্যাঁ করেন, কোশ্চেন বেসিস করেন, সমস্যা নেই। তাহলে স্যার এই জিনিসটা মানে আমাদের এন্ডটাকেও আমরা করলাম যেভাবে যার যে এখানে সমস্যা আছে আপনারা এটা তো পড়াচ্ছি ঠিক আছে, এরপরেও আমরা তো শুধু আরো 2-3টা ক্লাস করে নিব, 3টা ক্লাস ঠিক আছে, সেই সবগুলো ক্লাস তো আসলে এইগুলো নিয়ে পড়াশোনা করবো, সমস্যা নেই। বুঝছি স্যার, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে হয়তো আমরা আরেকটা কন্ট্রাক্ট আমরা দেখাবো, সেটা সেল অফ গুডস অ্যাক্ট, সেল অফ গুডস অ্যাক্ট 1932, সেটা আমরা করবো নেক্সট ক্লাসে। স্যার এই যে ল অফ কন্ট্রাক্টের পরে মনে হয় আমাদের দুইটা গিয়ে থাকে স্যার, একটা হচ্ছে ল অফ এমপ্লয়মেন্ট আর একটা মনে হচ্ছে যে ফাইন্যান্সাল। এই চ্যাপ্টারে ল অফ কন্ট্রাক্টের একটা চ্যাপ্টার, সেল অফ গুডস অ্যাক্ট, এটা ল অফ কন্ট্রাক্টের চ্যাপ্টারে একটা, ওই আরেকটা এই চ্যাপ্টার দুইটা একটা আমরা করবো। আরো অনেকগুলো একটা আছে, আমরা ওই একগুলো আমরা নিয়ে নেই, আমরা ওইগুলো ভিতরে ঢুকবো না, ওখান থেকে দুই একটা ডেফিনেশন শিখবো। আর এখানে দুইটা একটা আমরা পড়বো, একটা হচ্ছে কন্ট্রাক্ট 1872 আর হচ্ছে সেল অফ গুডস অ্যাক্ট 1930। ঠিক আছে, এই দুটো পয়েন্ট আমরা এখান থেকে শিখবো। স্যার সেল অফ গুডস এর ওইখানে একটা পয়েন্ট মনে হয় আপনি কালকে ক্লাসে আলোচনা করছিলেন, ওই যে গ্যারান্টি, হ্যাঁ ওয়ারেন্টি আর একটা কি জানি জিনিস আমি দেখছিলাম, কন্ডিশন এন্ড ওয়ারেন্টি। জি জি, কন্ডিশন এন্ড ওয়ারেন্টি। আমরা যারা গত ক্লাসে যারা আসেন নাই তাদের জন্য আমরা বলতেছি, আমরা গত ক্লাসে আমরা এগুলো আলোচনা করছি, ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন, এগুলো আমরা আগে আলোচনা করছি। আমাদের কন্ট্রাক্ট হওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন। আপনার লিগ্যাল রিলেশনের উদ্দেশ্যে আপনি কন্ট্রাক্ট করতে হবে। হ্যাঁ, কন্ট্রাক্টে যদি আপনি লিগ্যাল রিলেশন ক্রিয়েট না হয়, আপনার দুইজন বন্ধু মিলে আপনি খাবেন, আপনি দুজন বন্ধু আপনার সিনেমা দেখতে যাবেন, দুজন বন্ধু মিলে হ্যাঁ আপনি কক্সবাজার যাবেন, দিস ইজ নট ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন। লিগ্যাল রিলেশন আপনার বাসায় আপনার হাজবেন্ড ওয়াইফ মিলে আপনারা কি করবেন, কে কি কাজ করবে, হ্যাঁ ছেলে মেয়ে কি কি দায়িত্ব পালন করবেন, এগুলা কোনো কন্ট্রাক্ট করলেন, এগুলো কোনো কন্ট্রাক্ট না, কারণ দিস ইজ নট ক্রিয়েট লিগ্যাল রিলেশন। আপনি আদার্স যখন আপনি ন্যাচারাল লাভ এন্ড এফেকশন এই সাইডগুলো বাদ দিয়ে আপনি অন্যান্য যেগুলো করবেন, ওটা একটা কাজের উদ্দেশ্যে কোনো কিছু লিগ্যাল রিলেশন তৈরি করার উদ্দেশ্যে যখন করবেন, দিস ইজ কল্ড কন্ট্রাক্ট। আমরা এখানে আলোচনা করছি মিসরিপ্রেজেন্টেশন, এগুলো আমরা আগে বলছি মিসরিপ্রেজেন্টেশন। তারপর মেইন যে জিনিস পয়েন্ট আমরা ভয়েড কন্ট্রাক্ট, একটু আগে আমরা যে ডেফিনিশন দেখলাম ভয়েড কন্ট্রাক্ট কাকে বলা হয়, সেই ভয়েড কন্ট্রাক্ট আমরা আলোচনা করছি। ভয়েডেবল কন্ট্রাক্ট কি সেটা আমরা আলোচনা করছি। একজন পার্টির অপশন থাকে, আরেকজন পার্টির অপশন যে ক্ষেত্রে থাকে না, সেটা ভয়েড করার সেরকম কন্ট্রাক্টে বলা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট। ভ্যালিড অর ভয়েড যেটাই ট্রিট করি না কেন, এক পার্টির পক্ষে একটা মানে কাজে থাকে, সে যদি ইচ্ছা করে এটাকে ভ্যালিড হিসাবে ট্রিট করতে পারে, সে যদি ইচ্ছা করে এটাকে ভয়েড হিসাবে ট্রিট করতে পারে। দোজ টাইপস অফ কন্ট্রাক্ট আর কল্ড ভয়েডেবল কন্ট্রাক্ট। এখানে কোয়ার্সন দিয়ে বলা হচ্ছে, কোয়ার্সন করে তাকে নেওয়া হয়েছে, একটা কাজ করানো হচ্ছে। এখন সে যদি ইচ্ছা করে সেটাকে কন্ট্রাক্টে রিপুডিয়েট করে দিতে পারে, অথবা সে কন্ট্রাক্টটিকে কন্টিনিউ করতে পারে। ভয়েড অ্যাব ইনিশিও কন্ট্রাক্ট, এটা একটা নতুন একটা টার্ম। এই টার্মসটা আমরা গত ক্লাসে আমরা আলোচনা করছি। ভয়েড অ্যাব ইনিশিও কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্টগুলা আপনার শুরুতেই আপনার ডিসপ্লে গলত বলা হচ্ছে। অ্যাব ইনিশিও হচ্ছে একটা ফ্রেজ ওয়ার্ড, অ্যাব ইনিশিও। অ্যাব ইনিশিও অর্থ হচ্ছে ফ্রম দ্য বিগিনিং, from the beginning the contract is void. This is called void ab initio contract. ঠিক আছে, যেমন হচ্ছে এরকম কন্ট্রাক্ট, যেমন আমি আপনাকে মারার জন্য আমি আরেকজনের সাথে একটা কন্ট্রাক্ট করলাম, তাকে 1 কোটি টাকা 1 লাখ টাকা দিলাম, এই দিস ইজ কল্ড void ab initio contract। কোনো মাইনর সে কন্ট্রাক্ট করলো, দিস ইজ কল্ড void ab initio contract।
সব ঠিক আছে কিন্তু সে মাইনর, তাহলে তার মানে সে কম্পিটেন্ট না, তাহলে দিস কল ভয়েন্টেবিলিটি কন্ট্রাক্ট। আমরা গত ক্লাসে আলোচনা করছি কোয়াজি কন্ট্রাক্ট। কোয়াজি কন্ট্রাক্ট হচ্ছে এমন একটি কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টটা কি হবে, কোর্টের জাজমেন্টের জন্য যেতে হবে। আপনি এই কন্ট্রাক্টের কিছু বৈশিষ্ট্য আছে কিন্তু এটা ফুল কন্ট্রাক্ট হয় নাই, এখানে ফুললি ক্লিয়ার হয় নাই, তখন এই জন্য ফাইনাল ডিসিশনের জন্য যেটা যাওয়ার জন্য কোর্টের যে রায় হবে সেই রায়ের উপর ডিপেন্ড করে আপনার সেখানে পেমেন্ট করতে হবে। দিস ইজ কল্ড কোয়াজি কন্ট্রাক্ট। তারপর আমরা গত ক্লাসে বলছি এক্সপ্রেস টার্মস, ইমপ্লাইড টার্মস। এক্সপ্রেস টার্মস কি, যেগুলো ওরাল ভার্বাল রিটেন হতে পারে, তবে এক্সপ্রেস টার্মস গুলো সাধারণত যদি মূল্যবান জিনিস হয়ে থাকে, যেটা লং টার্ম থাকে, তখন এটা রিটেন হয় যুক্ত। ইমপ্লাইড টার্মস কি, যেগুলো আপনার ইমপ্লাইডলি থাকে। সেই ইমপ্লাইড টার্মস এর পরবর্তীতে আমরা চলে আসছি কন্ডিশনের ওয়ারেন্টি। সেল অফ গুডস এক্সেস থেকে এখানে টার্মস, সেল কন্ডিশনের ওয়ারেন্টি, কোনগুলা কন্ডিশন কোনগুলা ওয়ারেন্টি। যেগুলো আপনার বেসিক নিড, গুডসের যে বেসিক নিডস গুলো হয়তো বলা হয় কন্ডিশন, আর যেগুলা এটা কোলাটেরাল বেসিক না, বেসিককে সাপোর্ট করে বা আদার্স যে সাথে অন্যান্য যে ফেসিলিটি পাওয়া যায় তখন তাকে বলা হচ্ছে ওয়ারেন্টি। আমরা বলছি মোবাইলের ক্ষেত্রে, আমরা মোবাইল যখন কিনি, আমরা যদি শুধুমাত্র এটার উদ্দেশ্যটা থাকে হচ্ছে আমি ফোন কল করা, তখন এই ফোন কল করাটা হচ্ছে কন্ডিশন। আর সাথে যদি আমি দেখতে পারি, ভিডিও গেমস খেলতে পারি, আমি এখানে রেডিও শুনতে পারি, দিস ইজ কল্ড দ্য ওয়ারেন্টি সাপোর্টিং। কন্ডিশন যদি ব্রিজ করে তখন কন্ট্রাক্ট অটোমেটিক্যালি রিপুডিয়েটেড। কন্ডিশন যদি ব্রিজ করে তখন কন্ট্রাক্ট কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আর ওয়ারেন্টি যদি ব্রিজ করে তখন এটা কেবার জন্য সে কম্পেনসেশন হবে, ড্যামেজের জন্য কম্পেনসেশন হবে, এখানে কন্ট্রাক্ট বাতিল হবে না। এই কথাগুলো আমরা গত ক্লাসে আমরা এগুলাই আলোচনা করছি। অনেক সময় কন্ডিশন ওয়ারেন্টি হিসেবে ঠিক হয়, ওয়ারেন্টি কন্ডিশন হিসেবে ঠিক হয়। হ্যাঁ, এই কথাগুলো আমরা বলছি যে কন্ডিশন অনেক সময় ওয়ারেন্টি হিসেবে ঠিক হয়, কিন্তু ওয়ারেন্টি কন্ডিশন হিসেবে ঠিক হয় না। কন্ডিশন কখন ওয়ারেন্টি হিসেবে ঠিক হবে, যখন আপনি কন্ডিশনটাকে মেনে নেবেন যে হ্যাঁ ঠিক আছে, এটা যদি আমি কম্পেনসেশন দিয়ে দেন, তখনই এটা কন্ডিশনটা হয়ে যাবে ওয়ারেন্টি। এই ছিল মোটামুটি গত ক্লাসের পড়া, এবং আজকের নেক্সট ক্লাসে আমরা সেল অফ গুডস একটা আমরা দেখবো, তার পরবর্তীতে আরো আমরা সামনে একটু এগুলো আমি সামারাইজ করবো। স্যার কন্ডিশন ওয়ারেন্টি হিসেবে ট্রিট হবে, আবার ওয়ারেন্টি কন্ডিশন হবে ট্রিট হবে না, ঠিক হয় না। এটা একটু আলোচনা করবেন স্যার, একটু আলোচনা করবেন স্যার। সময় খুব কম, আমাদের এখন হয়তো সেদিকে কিছু করবে। কন্ডিশনটা যদি আপনি মেনে নেন, এটা থেকে শুধু আপনি কম্পেনসেশনটা হলে আপনি কন্ট্রাক্ট আপনি কন্টিনিউ করতে চান, তখন এই কন্ডিশন হয়ে যাবে ওয়ারেন্টি। কিন্তু ওয়ারেন্টি তো ওয়ারেন্টি যদি আপনি কোলাটেরাল, ওয়ারেন্টির জন্য আপনার ইচ্ছা করলে এটা জন্য আপনি কন্ট্রাক্ট ব্রিচ করতে পারেন না। সুতরাং কন্ডিশন ওয়ারেন্টি ঠিক হতে পারে, কিন্তু ওয়ারেন্টি কন্ডিশন হিসেবে ঠিক হবে না। স্যার একটা উদাহরণ দিয়ে যদি বলতেন। এই যে যেমন আপনি ফোনের জন্য আপনি করলেন, আপনি ফোন করলেন, মোবাইল ফোন কিনলেন, আপনার দুটো পারপাস, একটা হচ্ছে ফোনও আসতে হবে, আরেকটা হলো যে আপনার ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, অনলাইন ক্লাস করতে হবে। এখন আপনি অনলাইন ক্লাস করতে পারতেছেন, কিন্তু আপনি ফোনে ঠিক করে ফোনে কথা বলতে পারতেছেন না, আপনার অল্টারনেট আরেকটা ফোন আছে। সুতরাং আপনি এটাকে ওই পারপাসটা বাদ দিয়ে মেন পারপাস যে ফোন করা, সেটার জন্য বলছেন ঠিক আছে আমাকে 50% টাকা দিয়ে দেন। আপনি সেটা তখন এটা ওয়ারেন্টি হিসেবে ফিক্স করে দিলেন, আপনি কন্ডিশন বাতিল করলেন না, কন্ট্রাক্ট বাতিল করলেন না, তখন এটাকে বলা হচ্ছে এই কন্ডিশন উইল বি ট্রিটেড এজ ওয়ারেন্টি। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। তাহলে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, যতক্ষণ পর্যন্ত আইসিএমইবি আমাদেরকে সময় দেয়। স্যার একটা কন্ট্রাক্টের এন্ড কোথায়? কন্ট্রাক্টের এন্ড হচ্ছে দুইটা, একটা এটা আমরা পড়বো ডিসচার্জ, এবং কন্ট্রাক্ট পারফরম্যান্সের মাধ্যমে ডিসচার্জ হতে পারে। আপনি যেই কন্ট্রাক্ট করলেন সেই কন্ট্রাক্টটা আপনি সেই অনুযায়ী কন্ট্রাক্টের কি হলো, কাজটা সম্পাদন করা হলো, তখন কন্ট্রাক্ট এন্ড হয়ে গেল। আপনি কন্ট্রাক্ট ব্রিচ করে দিলেন, কন্ট্রাক্ট মানলেন না, কন্ট্রাক্ট বাতিল করে দিলেন, তখনও কন্ট্রাক্ট এন্ড হয়ে গেল। ঠিক আছে, আমরা এই দুইটা ল দেখার পরে আমরা আবার এগুলো আমার শিটে আছে, আমরা কখন কন্ট্রাক্ট স্যার কন্ট্রাক্ট কি যে কেউ চাইলে যে কোনো সময় বাতিল করতে পারবে স্যার? বাতিল তো করতেই পারবে। বাতিল করার জন্য যদি বাতিল করে তাহলে সেটা সে ড্যামেজ চাইতে পারে, যদি তার ড্যামেজ হয় বাতিল করলে তো কিছু করার নাই। আমি আপনার সাথে কন্ট্রাক্ট করলাম, আমি বাতিল করলাম, আপনি আমার সাথে বিরুদ্ধে যেই যা করার তা করবেন। ক্লিয়ার? বাতিল করা তো আপনার লিগ্যালিটি নাই, আপনি লিগ্যালিটি তো বাতিল করতে পারেন না। স্যার আমি এটা মনে করেন 2 বছরে কোনো একটা কন্ট্রাক্ট করছি, মানে এখানে কোনো এক্সকিউজ নাই যে এটা বাতিল করার মতো।
কিন্তু ওই পক্ষ চাচ্ছে এটা বাতিল করে দিতে, এটা কি করা যাবে? না আমি লিগ্যালি অ্যাকশন নিতে পারবো? লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন। আপনার যে ক্ষতি হবে, ড্যামেজ হবে, সেই ড্যামেজ দিয়ে তারপর বাতিল করবে। ও আচ্ছা, হ্যাঁ বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন নাই? আরো কোনো কমপ্লেইন, কোশ্চেন, অবজেকশন? গত ক্লাসে আমরা এটাও একটা আলোচনা করছি, সেটা হচ্ছে ইনকর্পোরেশন অফ ট্রান্স। ইনকর্পোরেশন অফ ট্রান্স আমরা নতুন করে আমরা যে কন্ট্রাক্ট করলাম, সেই কন্ট্রাক্টে নতুন করে কোনো ট্রান্স ইনকর্পোরেশন করা যেতে পারে। সেই করার মাধ্যম হচ্ছে বাই অ্যাকচুয়াল নোটিশ, বাই সিগনেচার, বাই দ্য প্রভিশন অফ রিজনেবল নোটিশ, বাই কোর্স অফ ডিলিং। ঠিক আছে, এই চারটার মাধ্যমে আমরা নতুন করে আবার আমরা ট্রান্স ইনকর্পোরেশন করতে পারি। অ্যাকচুয়াল ট্রান্স আমরা ইনকর্পোরেশন করার চারটা মাধ্যম: বাই অ্যাকচুয়াল নোটিশ, বাই সিগনেচার, বাই দ্য প্রভিশন অফ রিজনেবল নোটিশ, বাই কোর্স অফ ডিলিং। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন। আমাদেরকে যতক্ষণ সময় এলাও করে এতক্ষণ আমরা বলতে পারি, সমস্যা নেই। আর কোনো কোশ্চেন নাই? স্যার এখান থেকে কি ধরনের কেস স্টাডি আসতে পারে স্যার? প্রতিটা পয়েন্ট থেকে কেস স্টাডি হতে পারে, এই জন্যই আপনার এক্সাম্পল গুলা পড়তে হবে। আমি যে লতে যে এক্সাম্পল গুলো আছে সেই এক্সাম্পল গুলো দেখবেন। জি স্যার। আর কারো কোশ্চেন? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমরা ফ্রডে একটা ইলিস্ট্রেশন একটা পড়েছিলাম যে এ সেলস বাই অকশন টু বি এ হর্স উইচ এ নোস টু বি আনসাউন্ড, এ সেজ নাথিং টু বি অ্যাবাউট দ্য হর্স আনসাউন্ডনেস, দিস ইজ নট ফ্রড ইন এ। আমি বুঝলাম না স্যার, এটা যেহেতু এ ঘোড়ার একটা মানে একটা ঘোড়ার একটা সমস্যা ছিল, এটা গোপন করছে, এটা কেন স্যার ফ্রড হবে না? ফ্রড হবে না এই জন্য সে তো বলে নাই যে এটা আনসাউন্ড না, সে সাউন্ড না আনসাউন্ড এই ব্যাপারে সে কিছুই বলেনি। ও স্যার ওই মৌনতা অবলম্বন করছে, এই জন্য এটা ফ্রড না। সে কিছু বলে নাই যে আমার গলা খুব ভালো এই সেই। ঠিক আছে, কিন্তু সেটা আমার অন্য পয়েন্ট আছে, এটা ফ্রড হয় না, এটা হয়তো মিসড প্রেজেন্টেশন হয়েছে কিনা, আরো যে 5টা পয়েন্ট আছে ওইসব পয়েন্ট করতে পারে। ঠিক আছে, কিন্তু এটা ফ্রড হয়নি। জি স্যার, ক্লিয়ার। বাট স্যার এই ক্ষেত্রে হাইড করছে সে নিচ থেকে ওটা কন্ডিশন বলে না, তাহলে সেটা কোন ইয়েতে পড়লো? সে হাইড করছে, সেটা হচ্ছে আপনার যে কনসিলমেন্ট গোপনীয়তা, কনসিলমেন্ট। ঠিক আছে, ইনফরমেশন যদি কনসিল করে সেক্ষেত্রেও কিন্তু আপনার কন্ট্রাক্ট ভয়েডেবল কন্ট্রাক্ট, সেটা ইচ্ছা করলে বাতিল করতে পারবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আর কোন কোশ্চেন থাকলে বলতে পারেন, না হলে আমরা শেষ করে দিচ্ছি। স্যার কোশ্চেন তো মানে মনে আসতেছে না, কি করব, কোনো কিছুই তো মানে স্যার কি কোশ্চেন করবো এটাই বুঝতেছি না। পড়াশোনা করতে হবে, তাহলে পড়াশোনা যত বেশি করবে তত বেশি কোশ্চেন ক্রিয়েট হবে, আমার জন্য তত বেশি ঝামেলা হবে। হ্যাঁ, ক্লাস শেষ করে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমরা ইনশাআল্লাহ আমরা বুধবারে দেখা, সোমবারে দেখা হবে।
নেক্সট সোমবার। স্যার ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। Okay.